মাসুদ রানা সিরিজের গল্প স্বর্গরাজ্য পর্ব 10। নির্জন, নিঝুম, ধূ প্রান্তর মাঝখানে একা দাঁড়িয়ে আছে রানা, যেন নিঃসঙ্গ একটা গাছ। চারদিকে যতদূর চোখ যায় গাঢ় সবুজ রঙের কার্পেট বিছানো, দেখতে অনেকটা শ্যাওলার মতো। গোটা দিগন্ত রেখার 3 ভাগের 2 ভাগ ঢাকা পড়ে আছে রোদ মাখা সাদা কুয়াশায়, বাকি একদিকে একসার উঁচু পাহাড় চূড়া। ধূ প্রান্তরের এখানে সেখানে 2-1 জায়গায় ফুলে ফেঁপে আছে মাটি, বাকি সবটুকু সমতল। প্রথমে মনে হলো এই বিশাল বিস্তীর্ণ প্রান্তরে সে একা, কিন্তু তারপরই কালো একটা বিন্দু চোখে পড়ল। দূর আকাশ থেকে দ্রুত গতিতে ছুটে এলো বিন্দুটা, ক্রমশ বড় এবং লম্বাটে হয়ে উঠল আকারে। একটা শকুন শিকারের খোঁজে আকাশ পাড়ি দিচ্ছে। আরো কাছে চলে এলো ওটা। 200 ফিট ওপরে থাকতে রানাকে ঘিরে 2টো চক্কর দিল। গলা লম্বা করে তাকিয়ে আছে রানার দিকে। সবুজ কার্পেটের উপর তামাটে চামড়ার লোকটাকে নড়তে চড়তে না দেখে তাজ্জব হয়ে গেছে ওটা। এবার খাড়া গোত্তা দিয়ে 100 ফিটের মধ্যে নেমে এলো। তারপরই আবার প্রায় খাড়া উঠতে শুরু করলো। দেখতে দেখতে আগের সেই কালো বিন্দুতে পরিণত হলো ওটা। ধীরে ধীরে হারিয়ে গেল দূর দিগন্তে। আবার একা হয়ে পড়ল রানা। পাহাড় চূড়া লক্ষ্য করে ধীরে ধীরে এগোলো ও। মনে পড়ল পিছনের নালায় ওরা রয়েছে, ওদের জন্য সাহায্য আনতে হবে। চলার গতি বেড়ে গেল ওর, কিন্তু 50 ফিটও এগোয়নি, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল ও। হঠাৎ খেয়াল হয়েছে ব্যাপারটা, হারিয়ে গেছে ও। সূর্যটা ঠিক মাথার উপরে। দিনের বেলা আকাশে একটা তারাও নেই যে সেটা দেখে দিগ্ভ্রান্তি দূর করবে। এখন উপায়? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিনবে কিভাবে? দুদিক থেকে দ্রুত এগিয়ে আসছে সাদা কুয়াশা। খানিক পরই গ্রাস করবে ওকে। তখন তো কোনো ল্যান্ডমার্কও গাইড করবে না ওকে। ভয় নয়, রাগ হলো রানার। রাগ হলো ইমমর্টাল লিমিটেডের কম্পিউটারের উপর। সব দিক বিবেচনা করে বিরহাম গ্রুপকে একটা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে দিয়েছে যন্ত্রটা। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে ও এখন অনিবার্য মৃত্যুর অপেক্ষা করছে। তাই কি? প্রশ্নটা নিজেকেই করল রানা। একটা যন্ত্রের কাছে হেরে যাবে তার সাহস, বুদ্ধি, ট্রেনিং? রাগটা ধীরে ধীরে জেদ হয়ে উঠল। পরাজয় কাকে বলে জানে না মাসুদ রানা। হোক মহাশক্তিশালী আধুনিক বিজ্ঞান ও শত্রু, সেও এর শেষ দেখে ছাড়বে। মাথা ঠান্ডা করে ভাবতে শুরু করলো রানা। সন্দেহ নেই আইসল্যান্ডের কোনো একটা নো ম্যানস ল্যান্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে ও। আইসল্যান্ড সম্পর্কে কি জানে স্মরণ করার চেষ্টা করলো ও। কোস্টগার্ডের সুপারকাটার সুয়ারলিনে থাকার সময় ফ্লাইট ম্যাপ স্টাডি করেছিল ও। সেটা থেকে কি জানতে পেরেছিল? উত্তর থেকে দক্ষিণে দ্বীপটা 190 মাইল, আর পূব থেকে পশ্চিমে প্রায় 300 মাইল। দুটো রেখার মধ্যে ছোট হলো উত্তর দক্ষিণ রেখা, কাজেই পূর্ব পশ্চিম রেখাটাকে এড়িয়ে যাওয়া যায়। ও যদি দক্ষিণ দিকে রওনা হয় তাহলে হয়তো ভেটনাজকুল আইস ম্যাসের সামনে গিয়ে পড়ার সমূহ আশঙ্কা দেখা দেবে। ভেটনাজকুল শুধু আইসল্যান্ডের নয়, ইউরোপেরও সবচেয়ে বড় গ্লেসিয়ার, কাজেই দক্ষিণাবাদ। হাতে থাকলো শুধু উত্তর। একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলল রানা, উত্তর দিকে যাবে ও। কম্পিউটারকে হারিয়ে দেবার জেদটা যথেষ্ট প্রভাব রাখলো রানার এই সিদ্ধান্তে। ধরে নেওয়া যায় সম্ভাব্য সব দিকে বিবেচনার মধ্যে রেখেছিল যন্ত্রটা। গভীর নালা থেকে প্রাণ নিয়ে কেউ যদি উঠেও আসে, সে যে উত্তর দিকে যাবে না, কম্পিউটারের দেয়া ধারণার মধ্যে এই কথাটা নিশ্চয়ই পরিষ্কার করে বলা হয়েছে। কেননা উত্তর দিকে গেলে সাফল্যের সম্ভাবনা সবচেয়ে কম। যে কোনো সাধারণ মানুষ সোজাসুজি যেতে চাইবে রেইকজাভিকে। সবচেয়ে বড় শহর ওটা, অনেক দক্ষিণ পশ্চিমে। এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষের যা করা উচিত ঠিক তাই ভবিষ্যৎবাণী করেছে কম্পিউটার। এটা অনুমান করে নিল রানা। উত্তর দিকে যাবে, কিন্তু উত্তর দিক কোনটা? তাছাড়া কোনটা উত্তর জানা থাকলেই বা কি, সরল একটা রেখা ধরে সোজা এগোবে কিভাবে? শতসিদ্ধ একটা ব্যাপার। ডানহাতি মানুষ হাঁটার সময় গাইড হিসেবে কোনো ল্যান্ডমার্ক না পেলে ধনুকের মতো বাঁকা একটা রেখা ধরে এগোয়। কথাটা মনে পড়ে গেল রানার। এরোপ্লেনের মৃদু গুঞ্জন ছিঁড়ে দিল ওর চিন্তা জাল। ঝট করে মুখ তুলে আকাশে তাকালো ও। রোদ লেগে ধাঁধিয়ে গেল চোখ। তাড়াতাড়ি হাত তুলে আড়াল করলো চোখ। নীল আকাশপথ ধরে কমার্শিয়াল এয়ারলাইনার ছুটে যাচ্ছে। কে জানে, কে বলে দেবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ওটা? পশ্চিমে রেইকজাভিকে যেতে পারে,
পূবে নরওয়ে যেতে পারে, দক্ষিণ পশ্চিমে লন্ডনে যেতে পারে, নিশ্চয় করে বলা কঠিন। সাথে কম্পাস থাকলে কথা ছিল। কম্পাস শব্দটা মনে জায়গা করে নিল, নড়তে চায় না আর। ছোট্ট সামান্য একটা জিনিস, একটা কাঠির উপর অতি সাধারণ এক টুকরো ম্যাগনেটিক লোহা, গ্লিসারিন আর পানি মেশানো খুদে পুকুরে ভাসছে। হঠাৎ ইউরেকা বলে চিৎকার করে উঠতে ইচ্ছে করলো রানার। জলপথ তরলং সহজ উপায়টা মনে পড়ে গেছে ওর। ছোটবেলায় বয় স্কাউট গ্রুপের সাথে আউটডোরে বেরিয়ে কৌশলটা শিখেছিল ও। সেই ছোটবেলার মাসুদ রানার ওপর কৃতজ্ঞতায় ছেয়ে গেল যুবক মাসুদ রানার মন। কিছু শিখলে সেটা কখনো ফেলনা যায় না। ছোট্ট একটা গর্ত, তাতে খানিকটা পানি, খুঁজে বের করতে 10 মিনিটের ওপর লেগে গেল ওর। হাত ঘড়িটা কবজি থেকে খুলে ওপরের কাঁচটা ভেঙে ফেলল। ডায়াল থেকে সেকেন্ডের কাঁটাটা বের করলো, এরপর জুতো খুলল, পা থেকে নামালো সিল্কের মোজা। সেটার এক প্রান্ত মাটির সাথে পা দিয়ে চেপে ধরে আরেক প্রান্ত টেনে রাখলো বাঁ হাত দিয়ে। এবার ডান হাত দিয়ে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা টান টান হয়ে থাকা সিল্কের মোজায় বারবার দ্রুত গাঁথতে শুরু করলো, যতক্ষণ না ঘষা খেয়ে লোহার ক্ষুদে টুকরোটা চুম্বকে পরিণত হয়। নালা থেকে ওঠার পরিশ্রমে গরম হয়ে গিয়েছিল শরীর, ঘামে এখনো ভিজে রয়েছে গায়ের কাপড়, তাই ঠান্ডাটা টের পায়নি রানা। কিন্তু এখন যে শুধু শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে তাই নয়, সেই সাথে অসাড় হয়ে আসছে হাত পা। স্পর্শ বোধ কমে গেছে আঙ্গুলগুলোর, বোধহয় সেজন্যই ফাঁক গলে পড়ে গেল সেকেন্ডের কাঁটাটা। শ্যাওলার ভেতর হাতড়ে সেটা খুঁজতে গিয়ে কয়েকটা মূল্যবান মিনিট নষ্ট হলো। শেষ পর্যন্ত কাঁটাটা উল্টে থাকা একটা নখের ভেতর দিয়ে মাংসে হুল ফুটিয়ে ধরা দিল ওকে। ব্যথায় বিকৃত হয়ে উঠল চেহারা, কিন্তু মনে মনে আবার খুশিও হলো। ব্যথাটা অনুভব করায় এইটুকু অন্তত জানা গেল যে আঙ্গুলগুলো এখনো পুরোপুরি অসাড় হয়ে যায়নি। সিল্কের সাথে কাঁটাটা ঘষে আর কিছু পাবার নেই বুঝতে পেরে ক্ষান্ত হলো রানা। এবার কাঁটাটা নিজের কপাল আর নাকের সাথে ঘষতে শুরু করলো ও। কাঁটাটা যাতে যতটা সম্ভব চামড়ার তেল মেখে নিতে পারে। লাল জ্যাকেটের লাইনিং থেকে দুটো সুতো খুলে নিল ও। মুখ খোলা দুটো লুপ তৈরি করে সেগুলোর ভেতর ঢুকালো কাঁটাটা। অপারেশনের কঠিন কাজটা এবার শুরু হবে, তার আগে কয়েক মুহূর্তের বিশ্রাম। এই সুযোগে হাত দুটো বারবার মুঠো খুলল, এরপর ভালো করে ম্যাসেজ করে নিল আঙ্গুলগুলো। তৈরি হয়ে নিল রানা। লুপ দুটো ধরে আলতোভাবে অত্যন্ত সতর্কতার সাথে তুলল ও। ধীরে ধীরে ছোট্ট পুকুরের নিস্তরঙ্গ পানিতে নামালো কাঁটাটা। রুদ্ধশ্বাসে অপেক্ষা করার সময় দেখল রানা কাঁটার ভারে একটু ডেবে গেল পানি। এবার আরো সতর্কতার সাথে আরো ধীরে ধীরে কাঁটা থেকে খুলে নিতে শুরু করলো লুপ দুটো, যাতে কাঁটাটা নিজে থেকেই সাঁতরাতে পারে। ও জানে পানির সারফেস টেনশন আর কাঁটার গায়ে লেগে থাকা তেল, এই দুয়ে মিলে ভাসিয়ে রাখবে ওটাকে। ছেলে মানুষের মতো আনন্দে উত্তেজনায় হাততালি দিয়ে উঠতে যাচ্ছিল রানা। শেষ মুহূর্তে অনেক কষ্টে নিজেকে সামলে নিল ও। মুগ্ধ চোখে দেখল ছোট্ট কাঁটাটা অলস ভঙ্গিতে ঘুরে যাচ্ছে। ধীরে ধীরে একটা অর্ধবৃত্ত রচনা করে থামলো সেটা। মাথাটা ম্যাগনেটিক নর্থের দিকে ইঙ্গিত করছে। ঝাড়া 3 মিনিট স্থির বসে থাকলো রানা। অপলক তাকিয়ে থাকলো নিজের তৈরি কম্পাসটার দিকে। যেন ভয় হচ্ছে চোখের পাতা ফেলতে গেলেই পানিতে ডুবে হারিয়ে যাবে ওটা। বিড়বিড় করে বলল, কম্পিউটার বাবাজির ভবিষ্যৎবাণীর মধ্যে এটা নিশ্চয়ই ছিল না। আর কেউ হলে তখনই হয়তো অধীর হয়ে উঠে কাঁটা যেদিকে নির্দেশ করছে সেদিকে রওনা হয়ে যেত। ভুল করে সে হয়তো ধরে নিত একটা কম্পাস সবসময় সততার সাথে নিখুঁত উত্তর দিকটা নির্দেশ করে। রানা শুধু একটাই জায়গার কথা জানে যেখানে একটা কম্পাস নির্ভুলভাবে নর্থ পোল নির্দেশ করে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার মাঝখানে গ্রেট লেকের ভেতর ছোট্ট একটা জায়গা, যেখানে দৈবাত নর্থ আর ম্যাগনেটিক পোল একই রেখার মধ্যে পড়েছে। শখ এবং পেশার খাতিরে নেভিগেটর হিসেবে ট্রেনিং নেওয়া আছে রানার। এ লাইনে ওর অভিজ্ঞতাও কম নয়। সেই সূত্রে এও জানে হাডসন বে ছাড়িয়ে প্রিন্স অফ ওয়েলস আইসল্যান্ডের নিচের দিকে কোথাও ম্যাগনেটিক পোলের আস্তানা, মোটামুটি আর্কটিক পোল থেকে 1000 মাইল নিচে এবং আইসল্যান্ডের মাত্র কয়েকশো মাইল ওপরে। মানে দাঁড়ালো কাঁটার মাথাটা পশ্চিমের কয়েক ডিগ্রি উত্তর ঘেঁষা একটা দিক নির্দেশ করছে। ওর কম্পাসের ডেক্লিনেশন আন্দাজ করলো রানা 80 ডিগ্রির কাছাকাছি। হিসেবটা নিখুঁত না হলেও এখন অন্তত মোটামুটি নিশ্চিতভাবে বুঝতে পারলো ও কাঁটার মাথাটা সামান্য ডান দিকে রয়েছে উত্তরে। দিকটা ভালো করে বুঝে পানি থেকে কাঁটাটা তুলে হাঁটতে শুরু করলো রানা। কয়েক পা এগিয়ে কুয়াশার ভেতরে ঢুকলো ও।
100 গজও পেরোয়নি, এই সময় মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ পেল ও। ঠোঁটের ভেতরের দিকটা কেটে গিয়েছিল, সেখান থেকে এখন আবার রক্ত গড়াতে শুরু করেছে। জিভ দিয়ে স্পর্শ করতে নড়বড়ে দাঁতের গোড়া ব্যথা করতে শুরু করলো। 2 উরুর মাঝখানে লাথি ঝেড়েছিল বিরহান, তাই হাঁটার সময় একটু খোঁড়াচ্ছেও। দিকভ্রান্তি দূর হয়ে যাওয়ায় হালকা হয়ে গেছে মন। বোধহয় সেই সুযোগেই পাঁজরের ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করলো। অনুভব করলো পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যেতে চাইছে। অদ্ভুত একটা আচ্ছন্ন ভাব ধীরে ধীরে ঘিরে ধরছে ওকে। এবড়ো খেবড়ো মাটি, ছোট গর্ত আর চড়াই উতরাইয়ের সংখ্যার সীমা নেই। আছাড় খেয়ে কতবার পড়লো আর কতবার উঠলো গুনতে শুরু করে খেই হারিয়ে ফেললো ও। হাত দুটো দিয়ে জড়িয়ে রেখেছে আহত বুকটাকে, কিন্তু তাতে ব্যথার প্রকোপ কমছে না একটুও। তবু ভাগ্যটা ভালোই বলতে হবে যে 1.5 ঘন্টা পর অদৃশ্য হয়ে গেল কুয়াশা। এবার পথে পড়লো ছোট ছোট উষ্ণ প্রস্রবণ। সেকেন্ডের কাঁটাটা দিয়ে আবার একবার দিক নির্ণয় করে নিল ও। কুয়াশা না থাকায় ল্যান্ডমার্ক দেখে নিয়ে উত্তর দিকে সোজা এগোবার উপায়ও হলো। একের পর এক ল্যান্ডমার্ক চিহ্নিত করে একটা সরল রেখার মধ্যে থাকা এখন আর কোনো কঠিন ব্যাপার হবে না। যখনই মনে হবে রেখাটা বেঁকে যাচ্ছে, কম্পাস ব্যবহার করে রেখাটাকে আবার সোজা করে নিতে পারবে ও। 1-2 করে 3 ঘন্টা পেরিয়ে গেল, তারপর 4 ঘন্টা। প্রতিটি সেকেন্ড অসহ্য কষ্টের মধ্যে কাটছে ও। একদিকে ঠান্ডার কামড়, সারা শরীর কনকন করছে। আরেকদিকে ভাঙা হাড় আর থেতলানো মাংসের ব্যথা রক্তে যেন বিষের জ্বালা ছড়িয়ে দিচ্ছে। সচেতন থাকার প্রাণপণ চেষ্টা চালিয়ে গেল রানা। আবার যখন আছাড় খেয়ে পড়ল, মনে হলো আর বুঝে উঠতে পারবে না ও। হতাশায় ছেয়ে গেল মন। এই ঠান্ডায় নির্জীব হয়ে পড়ে থাকলে মরতে 2 ঘন্টাও লাগবে না। মরার কথা মনে হতেই ক্ষীণ একটু উত্তেজনা অনুভব করলো রানা। অনেক কষ্টে আবার উঠে দাঁড়ালো ও। পা তুলল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে। মাতালের মতো টলমল করতে করতে এগোলো 1 পা, তারপর আরেক পা। চাবি দেয়া পুতুল যেন অলস ভঙ্গিতে 1 পায়ের সামনে আরেক পা ফেলছে। নিজের অস্তিত্ব সম্পর্কে চেতনাটা দ্রুত আবছা হয়ে এলো। স্বাভাবিক বুদ্ধি, বোধ, অনুভূতি সব হারিয়ে ফেলল ও। শুধু বুঝতে পারলো 1 পা ফেলে তার সামনে আরেক পা ফেলতে হবে। দূরে দেখা গেল শেষ ল্যান্ডমার্কটা। চোখে সম্মোহিত দৃষ্টি নিয়ে শুধু সেদিকেই তাকিয়ে থাকলো রানা। জানার মধ্যে শুধু জানে ওখানে পৌঁছতে হবে ওকে। ডান পা, হ্যাঁ পড়েছে ঘাসের ওপর। এবার বা পা, হ্যাঁ পড়েছে। এইভাবে 1 পা 1 পা করে এগোলো ও। অবশেষে কাছে চলে এলো ল্যান্ডমার্ক। ভাগ্য ভালো যে চোখ দুটো খোলা রাখতে পেরেছে এখনো। সমগ্র চেতনা এক করে পরবর্তী ল্যান্ডমার্ক স্থির করার চেষ্টা করলো ও। খানিক পর এগোতে শুরু করলো বটে, কিন্তু সেটা সরাসরি উত্তর দিকে নয়। মনের গভীরে কোথাও থেকে কে যেন সাবধান করে দিল ওকে। হঠাৎ দাঁড়িয়ে পড়লো রানা। ফুটন্ত একটা সালফার পুল দেখলো সামনে। সেটার সামনে বসতে গিয়ে অবাধ্য হাঁটু দুটো বেয়ারার মতো হঠাৎ ভাঁজ হয়ে যাওয়ায় ঘাসের উপর ধপাস করে পড়ে গেল ও। কাপা হাতে পানিতে নামালো কাঁটাটা, কিন্তু লুপ দুটো খুলে নিতে গিয়ে হাত নড়ে যাওয়ায় কাঁটাটা পানির গায়ে ভেসে থাকলো না, ডুবে যেতে শুরু করলো। স্বচ্ছ পানি, পরিষ্কার দেখতে পেল রানা। কম্পাসটা দ্রুত নেমে যাচ্ছে তলার দিকে। নাগালের বাইরে চলে যাবার আগে পানির ভেতর হাত ভরে সেটা ধরে ফেললো বটে, কিন্তু আবার কম্পাসটা পানিতে ভাসাবার সুযোগ পেল না ও। ঠান্ডায় হু হু করে জ্বলছিল চোখ দুটো। অনেক আগেই প্রায় বুঝে এসেছিল, এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল। চেষ্টা করেও যখন খুলতে পারলো না, আতঙ্কিত হয়ে পড়লো রানা। তাড়াতাড়ি উঠে দাঁড়াতে গেল ও, কিন্তু হাঁটুর কাছে অদ্ভুত একটা অসাড় ভাব, একটা দুর্বলতা অনুভব করলো ও। কোনোভাবেই সিধে করতে পারলো না পা। ফোঁস-ফোঁস শব্দে বেরিয়ে আসছে নিঃশ্বাস। নিস্তব্ধ প্রান্তরে আর কোনো আওয়াজ শোনা গেল না। মাটি খামচে ধরে হাত দুটো টানটান করলো রানা। ধীরে ধীরে সিধে করলো শিরদাঁড়া। তারপর সমস্ত শক্তি এক করে আবার চেষ্টা করলো উঠে দাঁড়াতে। বারবার পড়ে গেল রানা, কিন্তু হাল ছাড়লো না। 7 বারের বার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো বটে, কিন্তু আগুপিছু এমন দুলতে শুরু করলো যে প্রতি মুহূর্তে মনে হতে লাগলো এই বুঝি পড়ে গেল। অনেক কষ্টে চোখ দুটো সামান্য একটু খুললো ও। কোত্থেকে জোর পেল বলতে পারবে না। শেষ ল্যান্ডমার্কটাকে একটা পয়েন্ট ধরে পরবর্তী ল্যান্ডমার্ক স্থির করলো ও। মাত্র 300 গজ দূরে একটা ঢালের মাথা, সেটা লক্ষ্য করে এগোলো ও।
আশ্চর্য, বারবার পড়ে যাবার উপক্রম করলেও একবারও পড়ল না রানা। 300 গজ পেরিয়ে এসে আবার একটা ল্যান্ডমার্ক স্থির করলো। এইভাবে একটানা 2 ঘন্টা এগোলো ও। তারপর 8 ফুট উঁচু একটা ঢালের মাথায় উঠতে গিয়ে মাথাটা যখন আর মাত্র কয়েক ইঞ্চি দূরে, হঠাৎ সব শক্তি নিঃশেষ হয়ে গেল, জ্ঞান হারিয়ে পড়ে গেল ও। তারপর আবার যখন হুঁশ ফিরে এলো, পরিষ্কার বুঝতে পারলো ও এতক্ষণ একটা তন্দ্রার মধ্যে ছিল, ঠিক জ্ঞান হারায়নি। সেই সাথে উপলব্ধি করলো শরীরের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছে না, ওটা মারা গেছে। কোনো ব্যথা নেই, কোনো অনুভূতি নেই, এমনকি কোনো ভাবাবেগও নেই। চোখ দুটো আধ বোঝা, সামনে ইঞ্চি কয়েক জায়গা জুড়ে সবুজ ঘাস দেখতে পেল শুধু। চোখ ছাড়া আরো একটা ইন্দ্রিয় নামকাওয়াস্তে কাজ করছে, কান। কি যেন শুনতে পেল, কিন্তু কিসের শব্দ ওটা, কত দূর থেকে আসছে, এসব কিছুই ধরা দিল না চেতনায়। তারপর আবার হঠাৎ করে নেমে এলো নিস্তব্ধতা। কিছুক্ষণ শুধু নিজের ফোঁস নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেল রানা। একটু পর আরেকটা শব্দ, এটা বোধহয় বাতাসের গুঞ্জন। চোখ দুটো আরো একটু মেলার চেষ্টা করতে গিয়ে দেখলো সামনে দোল খাচ্ছে ঘাসগুলো। সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে ও। কয়েক ঘন্টা আগের কথা কিছুই মনে নেই। মনে নেই একটা নালা থেকে উঠে এসেছে, মনে নেই নালায় ফেলে এসেছে 20-22 জন মানুষকে, মনে নেই ও যদি সাহায্য নিয়ে ফিরতে ব্যর্থ হয় তারা কেউ বাঁচবে না। কিছুই মনে পড়ল না রানার, শুধু বুঝতে পারলো মারা যাচ্ছে ও। আর বেশি দেরিও নেই। মনের গভীর থেকে কে যেন কি একটা বোঝাতে চাইছে ওকে, কিন্তু বিরক্তির সাথে সেটাকে এড়িয়ে থাকতে চাইল ও। মরার সময় একটু শান্তি দরকার ওর। মৃত্যুর কাছে আশ্রয় নেওয়া সবচেয়ে সহজ এখন। চোখ বুজে ইচ্ছে করলেই চির অন্ধকারে ডুবে যেতে পারে ও, কিন্তু কোথায় যেন কি একটা ঘাপলা আছে। যতই মনে হচ্ছে মৃত্যুই এখন সবচেয়ে আরামের, ততই যেন সেই আরামে গা ভাসাবার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। চোখের সামনে ঘাস দুলছিল, কিন্তু এখন আর তাও দুলছে না। একজোড়া বুট ঢেকে দিয়েছে ঘাসগুলোকে, ছাল ওঠা বুট। পিঠে স্পর্শ অনুভব করলো, কে যেন হাত বুলিয়ে দিল। ভারী একটা শব্দ বাজলো কানে, কিন্তু সেটা কিসের শব্দ এবারও চিনতে পারল না। মুখটা ওপর দিকে তুললো ও। খালি আকাশ চোখে পড়লো, কিন্তু পর মুহূর্তে সেই খালি আকাশটুকু দখল করে নিল একটা অবয়ব। জলজলে নীল দুটো চোখ দেখতে পেল ও। চোখের চারিদিকে মুখের সবখানে অসংখ্য কাটাকুটি দাগ ভর্তি। চওড়া কপালে নেমে এসেছে ঝাঁকড়া সাদা চুলের কোকড়ানো ডগা। বুড়ো একজন মানুষ। হঠাৎ যেন চৈতন্য ফিরে পেল রানা। মনে পড়ে গেল সেও একজন মানুষ, তার নাম মাসুদ রানা, আইসল্যান্ডে রয়েছে ও। এক নিমিষে সব মনে পড়ে গেল ওর। পর মুহূর্তে বিস্ময়ের একটা ধাক্কা অনুভব করলো ও। দুহাত দিয়ে বুকে তুলে নিয়েছে ওকে লোকটা। 70 বছরের একজন বুড়োর পক্ষে কিভাবে সম্ভব হলো? ওকে দুহাতের ওপর নিয়ে ঢালের মাথায় উঠে এলো বৃদ্ধ। ঢালের নিচেই আরেকটা বিস্ময় অপেক্ষা করছিল ওর জন্য। মাথাটা থেকে ছোট্ট একটা লাফ দিলেই যে কেউ মেঠো পথের উপর পড়বে। রাস্তার ওপারে খাদের নিচে কালো রঙের পাথরগুলোকে প্রায় ডুবিয়ে দিয়ে ছুটে চলেছে একটা ধবধবে সাদা নদী। দ্রুত বেগে একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে বরফের ছোট ছোট টুকরো। কে কার চেয়ে আগে যেতে পারে তারই প্রতিযোগিতা চলছে যেন ওগুলোর মধ্যে। কিন্তু বরফের সাথে বরফের ধাক্কাধাক্কির শব্দ নয়, রানা শুনতে পেয়েছিল ব্রিটেনের তৈরি একটা জিপের আওয়াজ। অত্যন্ত পুরনো, জরাজীর্ণ হাল রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। শোকেসের মাথায় আলতোভাবে যেভাবে পুতুল নামিয়ে রাখা হয়, সেভাবে জিপের সামনের একটা সিটে রানাকে বসালো বৃদ্ধ। শরীর ও মনে অদ্ভুত একটা উৎসাহ এবং তাজা ভাব অনুভব করলো রানা। ক্লান্তি, ব্যথা, অসুস্থতা সত্ত্বেও উদ্ধার পাওয়ায় উপভোগ্য একটা পুলক ছড়িয়ে পড়ল ওর অস্তিত্বে। ড্রাইভিং সিটে উঠে বসলো বৃদ্ধ। বিরহামের পূর্বপুরুষ কেউ নয় তো? বৃদ্ধের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের সাথে রসিকতা করলো রানা। বুড়ো আকারে ওর চেয়ে কম করেও 3 গুণ বড় তো হবেই। ফুল হাতা হলুদ সোয়েটারের বাইরে থেকেও পরিষ্কার টের পাওয়া গেল কঠিন পেশির অস্তিত্ব। খানিক দূর পর ক্রমশ উপর দিকে উঠে গেছে রাস্তা। দুপাশে সিঁড়ির ধাপের মতো ক্ষেত, জমি, সবজি গাছ দোল খাচ্ছে বাতাসে। খানিক পরপরই একটা করে গেট খোলার জন্য বারবার জিপ থেকে নামতে হলো বৃদ্ধকে।
গরু ছাগল যাতে খেতে ঢুকতে না পারে তার জন্যই এই গেটের ব্যবস্থা ধারণা করলো রানা। সাদা রং করা ছোট একটা ফার্ম হাউসের সামনে থামলো জিপ। গাড়ি থেকে নেমে সাহায্যের হাত বাড়িয়ে দিল বৃদ্ধ, কিন্তু রানা সেটা না ধরেই নেমে পড়ল। বৃদ্ধের পিছু পিছু সিঁড়ির 3টি ধাপ টপকে লিভিং রুমে ঢুকলো ও। টেলিফোন, জলদি, আমার একটা টেলিফোন দরকার, প্লিজ। হঠাৎ ভাষা খুঁজে পেয়ে হড়বড় করে বলল রানা। নীল চোখ জোড়ার চারপাশ ভাঁজ খেয়ে কুঁচকে গেল। আপনি ইংরেজ? জানতে চাইল বৃদ্ধ। বিদেশি। কামরার চারদিকে তাকালো রানা। কোথায়? টেলিফোন দেখছি না কেন, নেই নাকি? আপনার সব প্রশ্নের উত্তর পরে দেব, টেলিফোন আছে কিনা বলুন। তাড়াতাড়ি সাহায্যের ব্যবস্থা না করতে পারলে অনেকগুলো লোক মারা যাবে। মালভূমিতে আরো লোক আছে? অবাক দেখালো বৃদ্ধকে। হ্যাঁ, জানতে চাইছে টেলিফোন নেই মিস্টার, সবচেয়ে কাছে টেলিফোনটা এখান থেকে 40 কিলোমিটার দূরে। ধপ করে একটা সোফায় বসে পড়ল রানা, সেই সাথে খ্যাচ করে ব্যথা পেল পাজরে। কিন্তু বৃদ্ধের পরের কথাটা শুনে সব হতাশা, সব ব্যথা ধুয়ে মুছে গেল। তবে আমার কাছে একটা রেডিও ট্রান্সমিটার আছে, আসুন। সাথে সাথে উঠে দাঁড়ালো রানা। বৃদ্ধকে অনুসরণ করে পাশের কামরায় চলে এলো ও। ফার্নিচার বলতে একটা টেবিল, একটা চেয়ার, একটা ক্যাবিনেট এবং টেবিলটার উপর একটা প্রায় নতুন চকচকে ট্রান্সমিটার। এই ছোট আর প্রায় নির্জন একটা ফার্ম হাউসে জিনিসটা এলো কোত্থেকে? কিন্তু প্রশ্নটা নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। ট্রান্সমিটারের সামনে বসে ডায়াল আর নব ঘোরাতে শুরু করেছে বৃদ্ধ। তার পেছনে গিয়ে দাঁড়ালো রানা। ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে মাইক্রোফোন তুলে নিল বৃদ্ধ। স্থানীয় ভাষায় অনর্গল কথা বলল সে। তারপর ধৈর্যের সাথে অপেক্ষা করতে শুরু করলো। অনেকক্ষণ কেটে গেল, স্পিকার টু শব্দ করলো না। ট্রান্সমিটিং ফ্রিকোয়েন্সি একটু ঘোরালো সে, তারপর আবার কথা বলল মাইক্রোফোনে। এবার প্রায় সাথে সাথে স্পিকার থেকে একটা গলা ভেসে এলো। উত্তেজনায় টান টান হয়ে আছে রানা। অস্থিরভাবে পায়চারি শুরু করলো ও। রেইকজাভিক কর্তৃপক্ষের সাথে কথা বলতে শুরু করেছে বৃদ্ধ। মিনিট 10 ধরে ব্যাখ্যা দেওয়ার পর রেইকজাভিক কর্তৃপক্ষ মার্কিন দূতাবাসের সাথে যোগাযোগ ঘটিয়ে দিতে রাজি হলো। টেবিলের সামনে বসে মাইক্রোফোন ধরল রানা। রানা, কোথায় কোথায় ছিলে তুমি? অ্যাডমিরাল হ্যামিল্টনের উদ্বিগ্ন কণ্ঠস্বর বিস্ফোরণের মতো শোনালো রানার কানে, যেন দোরগোড়া থেকে ভেসে এলো আওয়াজটা। বান্ধবীকে নিয়ে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছি বুঝতে পারিনি, বলল রানা। ডাক্তারদের একটা দল তৈরি করে ওদেরকে আকাশে তুলতে কতক্ষণ সময় লাগবে? অপর প্রান্তে কোনো সাড়া নেই, ঝাড়া 3 সেকেন্ড। রানার কথা তাৎপর্য অনুধাবনের প্রয়াস পাচ্ছেন অ্যাডমিরাল। রানার গলার সুরে জরুরি তাগাদার অনুরণন শুনে গুরুত্ব বুঝতে অসুবিধা হয়নি তার। বললেন, এয়ারফোর্সের প্যারাডেমিক, 30 মিনিটের মধ্যে তৈরি হতে পারবে ওরা। কি ব্যাপার রানা? ব্যাখ্যা দেওয়ার সময় নেই অ্যাডমিরাল। বলার ভঙ্গিটা একটু কঠিন হয়ে গেল, কিন্তু সেজন্য কোনো অস্বস্তি অনুভব করলো না রানা। দেরি হলে প্রতি মিনিটে একজন করে লোক মারা যেতে পারে। এয়ারফোর্সের সাথে যোগাযোগ করুন, প্যারামেডিকদের হেলিকপ্টারে উঠতে বলুন। একটা কপ্টার দুর্ঘটনায় আহতদের উদ্ধার এবং শুশ্রূষা করার জন্য যা যা লাগে সব যেন সাথে নেওয়া হয়। এই কাজগুলো সারুন আগে, তারপর প্রশ্ন করবেন। বুঝেছি, নরম সুরে বললেন অ্যাডমিরাল। সেটের সামনে থাকো। কাঁধে একটা হাতের স্পর্শ পেল রানা। সান্ত্বনার ভঙ্গিতে চাপড় দিল বৃদ্ধ। ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো রানা। বলল, দুঃখিত, আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি, সেজন্য অনেক আগে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল আমার, কিন্তু। চেয়ার ছেড়ে উঠে বৃদ্ধের সামনে দাঁড়ালো ও। আমি মাসুদ রানা। কর্কশ হাতটা বাড়িয়ে দিয়ে রানার সাথে করমর্দন করলো বৃদ্ধ। আমি আলফার ম্যান্ডারসন, রারফার নদীর হেড পাহারাদার। নদীর প্রাণী এবং জেলেদের স্বার্থের দিকে নজর রাখা আমার কাজ। হঠাৎ চেয়ার ছেড়ে দাঁড়িয়েছে বলে রানার পাঁজরের ব্যথাটা আবার তীব্র হয়ে উঠল। ওকে মুখ বিকৃত করতে দেখে উদ্বেগ ফুটে উঠল ম্যান্ডারসনের চেহারায়। তাড়াতাড়ি রানাকে ধরে ফেলল সে। দেখি কোথায় লেগেছে আপনার? বৃদ্ধের হাত সরিয়ে দিয়ে চেয়ারে বসে পড়ল রানা। পরে, এখন আমাকে রেডিওর সামনে থাকতে হবে। খানিক ইতস্তত করল ম্যান্ডারসন, তারপর কাঁধ ঝেঁকিয়ে বেরিয়ে গেল কামরা থেকে। 2 মিনিট পর ফিরে এলো সে।
একটা বোতল আর ফার্স্ট এইড কিট দেখা গেল তার হাতে। আপনি ভাগ্যবান। একগাল হাসলো সে। বোতলটা উঁচু করে দেখালো রানাকে। আপনার মতোই একজন বিদেশি গত হপ্তাহে মাছ ধরতে এসে ফেলে গেছে এটা। আমেরিকান ব্র্যান্ডি। 2 ঢোক খেলেই ব্যথা বেদনা সব পালাবে। 2 ঢোক নয়, 4 ঢোক গিলে বোতলটা ফিরিয়ে দিল রানা। ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ম্যান্ডারসন। রানাও শার্ট খুলে সহায়তা করলো তাকে। বুকে ব্যান্ডেজ বাঁধা শেষ হয়েছে। এই সময় ঘরঘর করে উঠল রেডিও। তারপর অ্যাডমিরাল হ্যামিল্টনের গলা শোনা গেল। মেজর রানা, আমার কথা শুনতে পাচ্ছ? মাইক্রোফোন তুলে ট্রান্সমিটারের সুইচ অন করলো রানা। রানা বলছি, আপনার কথা শুনতে পাচ্ছি অ্যাডমিরাল। প্যারামেডিকরা কিফলাভিক এয়ারফোর্টে পৌঁছতে শুরু করেছে। আইসল্যান্ডের সিভিল সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিটকেও সতর্ক করে দেওয়া হয়েছে। ওদের সাথে রেডিও যোগাযোগ রাখছি আমি। একটু বিরতি নিলেন তিনি, তারপর আবার বললেন, এখান থেকে কিছুই আমরা বুঝতে পারছি না রানা। অনেক মানুষকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছো তুমি। সামরিক বা বাণিজ্যিক কোনো প্লেন নিখোঁজ হবার রিপোর্ট কিফলাভিক এয়ারপোর্ট পায়নি। বাস্টার্ড বিরহাম কোনো ঝুঁকি নিচ্ছে না, ভাবল রানা। তার অতিথিরা যে হারিয়ে গেছে সেটা সে এখনো গোপন করে রাখতে চাইছে। বুক ভরে শ্বাস নিল রানা। ম্যান্ডারসনের হাত থেকে ব্র্যান্ডির বোতলটা নিয়ে আরো 2 ঢোক গলায় ঢালল। রিপোর্ট করার সময় হয়নি এখনো। বিমূঢ় কণ্ঠে অ্যাডমিরাল বললেন, কিছুই বুঝলাম না, প্লিজ আবার রিপিট করো। দুঃখিত অ্যাডমিরাল, আপনাদের কোনো প্রশ্নের উত্তরই দেয়া সম্ভব নয়, বিশেষ করে রেডিওতে। আই রিপিট, বিশেষ করে রেডিওতে। রানা ঠিক করেছে যেভাবেই হোক নালায় পড়ে থাকা পৃথিবী বিখ্যাত লোকগুলোর নাম আগামী 36 ঘন্টা নিউজ মিডিয়ার কাছ থেকে গোপন করে যেতে হবে। আশা করা যায় এই সময়ের মধ্যে জেরেমি এল ফাইন, বিরহাম এবং ইমমর্টাল লিমিটেডকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হবে। এই মুহূর্তে যদি খবরের ছিটে ফোটা নিউজ মিডিয়ার হাতে গিয়ে পড়ে, সতর্ক হয়ে যাবে শত্রুরা। রানা চায় না ধরা পড়ার ভয়ে আন্ডারগ্রাউন্ডে গা ঢাকাদি করা। রানার কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে দেরি করলেন না অ্যাডমিরাল। বললেন, তোমার মেসেজ বোঝা গেছে রানা। লোকেশনটা জানাতে পারো? তোমার রিভার্স কোঅর্ডিনেশন ম্যাপ ব্যবহার করো। দুঃখিত, ও ধরনের কোনো ম্যাপের কথা আমার জানা নেই। আছে, শান্ত গলায় বললেন অ্যাডমিরাল। তুমি ভুলে গেছো। এবার অ্যাডমিরালের কথার অর্থ বুঝতে দেরি হলো না রানার। তথ্য উল্টোভাবে পরিবেশন করতে বলেছেন তিনি। কিন্তু ইঙ্গিতটা বুঝতে প্রথমবার ব্যর্থ হওয়ায় নিজের উপর এমন রেগে উঠল রানা যে সারা 10 সেকেন্ড কোনো কথাই বলতে পারল না ও। এ এক ধরনের পরাজয়। অ্যাডমিরালকে হারিয়ে দিলেন। মনে পড়ছে? অপর প্রান্ত থেকে জানতে চাইলেন অ্যাডমিরাল। উত্তর না দিয়ে বৃদ্ধ ম্যান্ডারসনের দিকে ঘাড় ফেরালো রানা। সবচেয়ে কাছের শহরটা কোন দিকে, কত দূর? জানালার দিকে হাত তুলে ম্যান্ডারসন বলল, সোডাফোস। শহরটার চৌরাস্তা থেকে আমরা ঠিক 40 কিলোমিটার দক্ষিণে রয়েছি। 40 কিলোমিটারের সাথে উপত্যকা ধরে ওর হেঁটে আসা দূরত্বটুকু যোগ করে রানা হিসেব করতে গিয়ে আন্দাজের উপর নির্ভর করতে হলো ওকে। কিন্তু পথটুকু নিজে হেঁটে এসেছে বলে অনুমানে বিরাট ভুল হবার সম্ভাবনা কম। রেডিওর দিকে ফিরল ও। সোডাফোস থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে অ্যাক্সিডেন্ট করে এয়ারক্রাফট। আই রিপিট, সোডাফোস থেকে 80 কিলোমিটার উত্তরে। এয়ারক্রাফটটা সিভিল নাকি মিলিটারি? মিলিটারি। কজন বেঁচে গেছে? সঠিক বলতে পারছি না, 2 বা 4 জন হতে পারে। 2-4 জন মানে যে 24 জন, সেটা অ্যাডমিরাল বুঝলেই হয়। কথাটা ভেবে একটু অস্বস্তি বোধ করলো রানা। কিন্তু পর মুহূর্তে অ্যাডমিরালের কথা শুনে নিশ্চিতভাবে বুঝতে পারল ও 2 আর 4 এর অর্থ তিনি ঠিকই ধরতে পেরেছেন। কৌশলে তিনি সেটা রানাকে জানিয়েও দিলেন। ঠিক আছে, আশা করা যায় কাল এই সময়ের মধ্যে ওদের সবাইকে আমরা নিরাপদে উদ্ধার করতে পারবো, বললেন অ্যাডমিরাল। এরপর কণ্ঠে রাজ্যের উদ্বেগ নিয়ে প্রশ্ন করলেন তিনি, আমার ধারণা তোমার সাথে রিটাও আছে? হ্যাঁ। অপর প্রান্তে চুপ করে আছেন অ্যাডমিরাল। পরিষ্কার দেখতে পেল রানা প্রাইভেট সেক্রেটারির জন্য দুশ্চিন্তায় কাহিল হয়ে পড়েছেন ভদ্রলোক। তারপর অত্যন্ত শান্ত গলায় জানতে চাইলেন, ও কি তোমার খুব বিরক্ত করছে? উত্তরটা গুছিয়ে নেবার জন্য একটু সময় নিল রানা। তারপর বলল, মেয়েরা কেমন হয় সে তো বোঝেনি। রাজ্যের অভিযোগ লেগে আছে মুখে। এই বলে গোড়ালি ব্যথা করছে, এই বলে ঠান্ডায় মারা যাচ্ছি।
আপনি যদি এই মেয়েটাকে আমার ঘাট থেকে তাড়াতাড়ি নামিয়ে নেন, চিরজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি। উফ, জ্বালিয়ে মারলো। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। পর মুহূর্তে আবার সেই স্বভাবসুলভ ভারী কণ্ঠস্বর শোনা গেল, স্ট্যান্ড বাই। ধৈর্যের বাঁধ ভেঙে যাবার উপক্রম হয়েছে রানার। তোড়জোড় করতে প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে, অথচ প্রতিটি মিনিট সোনার খনির চেয়েও দামি। যে সেকেন্ডগুলো পেরিয়ে যাচ্ছে সেগুলো আর কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না। চোখের সামনে হাত তুলে রিস্ট ওয়াচ দেখল ও। সেকেন্ডের কাঁটাটা নেই, 1টা বাজে। নালা থেকে বেরিয়ে আসার পর 7 ঘন্টা পেরিয়ে গেছে। শিরদাঁড়ার কাছে হঠাৎ একটা শিরশিরে ভাব অনুভব করল ও। টেবিল থেকে বোতলটা তুলে নিয়ে আরও 2 ঢোক ব্র্যান্ডি ঢালল গলায়। ঘরঘর করে উঠল রেডিও। মেজর রানা? আছি অ্যাডমিরাল। এখানে আমাদের একটা সমস্যা হয়েছে। দ্বীপের সবকটা হেলিকপ্টার এই মুহূর্তে অচল। প্যারামেডিকদের প্যারাসুট দিয়ে নামানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। অসম্ভব অ্যাডমিরাল, আপনি বুঝতে পারছেন না। হেলিকপ্টার ছাড়া আর কিছু ব্যবহার করার প্রশ্নই ওঠে না। এয়ারলিফটের সাহায্য ছাড়া ওদেরকে তোলা সম্ভব নয়। এবং অ্যাডমিরাল, সার্চ পার্টির নেতৃত্বে অবশ্যই আমাকে থাকতে হবে। আই রিপিট, সার্চ পার্টির নেতৃত্বে অবশ্যই আমাকে থাকতে হবে। দুর্ঘটনার জায়গাটা আকাশ থেকে দেখা যায় না। আপনার রেস্কিউ পার্টি দিনের পর দিন খোঁজ করলেও জায়গাটা হয়তো দেখতে পাবে না। উত্তর দিতে অনেক দেরি করলেন অ্যাডমিরাল। তারপর তার ভাঙা গলা শোনা গেল, তোমার অনুরোধ রাখা যাচ্ছে না। দ্বীপে মোট 7টা হেলিকপ্টার আছে। এর মধ্যে 3টে এয়ারফোর্সের আর 2টো আইসল্যান্ডের সার্চ অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের। মেইনটেন্যান্স প্রবলেমের জন্য সবকটা হ্যাঙ্গারে পড়ে আছে। থামলেন তিনি, তারপর ধীরে ধীরে বললেন, সম্ভাবনা ক্ষীণ, কিন্তু আমাদের লোকজন আর স্থানীয় সরকারি কর্মকর্তারা স্যাবোটেজের গন্ধ পাচ্ছেন। ওহ গড, বিড়বিড় করে বলল রানা। হঠাৎ করে সারা শরীরে হিমশীতল একটা প্রবাহ বয়ে গেল। দুর্ভাগারা যাতে উদ্ধার না পায় সেজন্য কী ধরনের স্যাবোটেজ করা দরকার তাও বাতলে দিয়েছে কম্পিউটার। কম্পিউটারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনও করেছে বিরহামের এজেন্টরা। কাছে পিঠে সমান মাঠ বা ওই ধরনের কিছু আছে যেখানে হালকা একটা প্লেন ল্যান্ড করে তোমাকে তুলে নিতে পারবে? জানতে চাইলেন অ্যাডমিরাল। তাহলে আকাশ থেকে রেস্কিউ ড্রপ পরিচালনা করতে পারবে তুমি? হালকা একটা প্লেন বোধহয় ল্যান্ড করতেও পারে। সমতল একটা ঘাস জমি আছে, কিন্তু ফুটবল মাঠের চেয়ে বড় নয়। উত্তর আকাশে নিখুঁত একটা কমলা রঙের চাকতির মতো জ্বলজ্বল করছে সূর্য, কিন্তু ঘন কালো একটা ভারী মেঘের প্রকাণ্ড বিস্তার ধীরে ধীরে এগিয়ে আসছে তাকে গ্রাস করার জন্য। সেই সাথে বাতাসের গতিবেগ বাড়ছে একটু একটু করে। মালভূমির লম্বা ঘাসগুলো নুয়ে পড়ছে। কাঁধে হাত অনুভব করে ঘাড় ফিরিয়ে তাকালো রানা। উত্তর দিক থেকে ঝড় আসছে, বলল বৃদ্ধ। তুষারপাতও শুরু হবে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো রানা। পায়ের ধাক্কায় ছিটকে পড়ল চেয়ারটা। ছুটে গিয়ে খোলা জানালার সামনে দাঁড়ালো ও। কাচের ভেতর দিয়ে তাকাতেই দেখল সূর্য নেই। ঢাকা পড়ে গেছে কালো মেঘের আড়ালে। চরম হতাশা ঘিরে ধরল ওকে। দুম করে জানালার পাশের দেয়ালে ঘুষি বসিয়ে দিল ও। ওহ গড! পরিষ্কার বুঝতে পারল প্যারামেডিকরা এই ঝড়ের মধ্যে প্যারাশুট দিয়ে নামতে শুরু করলে একজনও বাঁচবে না। প্লেনটাকে আসতে নিষেধ করে দিলে ভালো হয়, মৃদু গলায় বলল বৃদ্ধ ম্যান্ডারসন। ঝড় সম্পর্কে আমার ধারণা আছে। আয়োজন দেখে বুঝতে পারছি এর মতলব সুবিধের নয়। টলতে টলতে রেডিওর কাছে ফিরে এলো রানা। চেয়ারটাকে দাঁড় করালো বৃদ্ধ, তাতে ধপ করে বসে পড়ল ও। মুখ ঢাকলো দুহাতে। প্রাকৃতিক দুর্বিপাকের বিরুদ্ধে মানুষ কতটা অসহায় আজ নতুন করে আরেকবার উপলব্ধি করল সে। খোদা, ওদের তুমি বাঁচাও। প্রার্থনা ছাড়া ওর আর কি করার আছে ভেবে পেল না। রেডিওতে ফিরে এলেন অ্যাডমিরাল। তোমার সঠিক পজিশন মেজর, দিতে পারবে? দুহাতে মুখ ঢেকে বসে আছে রানা, শুনতেই পেল না। রানার কাঁধের ওপর হাত বাড়িয়ে মাইক্রোফোনটা তুলে নিল ম্যান্ডারসন। 1 মিনিট অ্যাডমিরাল, দৃঢ় গলায় বলল সে। প্লিজ স্ট্যান্ড বাই। রানার ডান কবজিটা শক্ত করে চেপে ধরল সে। বলল, মেজর রানা, এই বিপদে আপনার মুষড়ে পড়লে চলবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আপনাদের ভাষায় এরকম কোনো কথা নেই? চোখ মেলল রানা। অভয় দিয়ে উৎসাহ দিয়ে হাসলেন বৃদ্ধ। ও নিজেই সময় নষ্ট করছে বুঝতে পেরে রেগে উঠল রানা নিজেরই ওপর। উপলব্ধি করল
ওর একটা প্ল্যান দরকার। নালায় ওদের কাছে পৌঁছাবার জন্য ওর একটা যানবাহন দরকার। কম্পিউটার স্রষ্টা নয়, ভুল তারও হতে পারে, এর ভুরি ভুরি প্রমাণ আছে। যত যাই হোক, কম্পিউটারে তো আর মন নেই, এক গাদা তারের ভেতর তো আর ভাবাবেগ নস্টালজিয়া নেই। নতুন আত্মবিশ্বাস এলো। ম্যান্ডারসনের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে অ্যাডমিরালের সাথে কথা বলতে শুরু করলো রানা। দেখে মুগ্ধ বিস্ময়ে স্তম্ভিত হয়ে যেতে হয় এমন দৃশ্য বা বস্তু সারা দুনিয়ায় অনেকই আছে, কিন্তু এই মুহূর্তে রানা যা দেখতে পাচ্ছে তার তুলনায় অবিশ্বাস্য সুন্দর আর কিছু থাকতে পারে বলে মনে হলো না ওর। অতি পুরাতন ফোর্ড ট্রাইমোটর টিনগোজ নামে যার খ্যাতি, বাতাসের এলোপাতারি ধাক্কা খেয়ে মাতালের মতো বেসামাল ভঙ্গিতে আকাশ পথ ধরে এগিয়ে আসার চেষ্টা করছে। ঘন কালো মেঘের পুরো ভাঁজে বারে বারে হারিয়ে গেল সেটা। তারপর কখনো তেরছাভাবে এগিয়ে এলো, কখনো লেজ উঁচু করে গোত্তা খাবার ভঙ্গিতে ভেদ করলো মেঘের বিস্তার। শুরু হয়ে গেছে ঝড়। বাতাসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রানা, তা না হলে দাঁড়িয়ে থাকতে পারত না। পাথরের দেয়ালের মতো ঠেকে আছে পিঠে তীব্র বাতাস, যে কোনো মুহূর্তে শুরু হবে তুষারপাত। কিন্তু ঝড়, তুষার এসব কিছুই রানার গভীর মনোযোগ কাড়তে পারল না। মুখ উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও আকাশের দিকে। প্রাচীন প্লেনটা নেমে এলো আরও নিচে। ভোতা চেহারা, এ যুগে একেবারেই বেমানান, কুৎসিতই বলা চলে, কিন্তু নিজের যুগের ঐতিহ্যের বিচারে বিশেষ আলাদা একটা সৌন্দর্য আছে ওটার। থ্রটল পিছিয়ে নিয়ে আসার আগে ম্যান্ডারসনের ফার্ম হাউসটাকে বার কয়েক চক্কর দিল পাইলট। তারপর নেমে এলো আরও একটা কাঁটাতারের বেড়ার 10 ফিট উপর দিয়ে উড়ে গেল দুবার। ঘাস জমিতে ল্যান্ড করতে শুরু করলো পাইলট। ঘেমে নিয়ে উঠল সে, কিন্তু নিচে থেকে দেখে মনে হলো প্লেনটাকে অনায়াসে ল্যান্ড করালো। ঘাস জমিতে চাকা স্পর্শ করার পর আরও 200 ফিট ছুটল প্লেন, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। পাশে দাঁড়ানো বৃদ্ধের দিকে ফিরল রানা। গুড বাই ম্যান্ডারসন, আমার জন্য অনেক করেছো তুমি, সেজন্য ধন্যবাদ। শক্ত কর্কশ হাত বাড়িয়ে রানার হাতটা ধরল ম্যান্ডারসন। ধন্যবাদ আপনাকে দিই আমি, আমার দেশের লোককে সাহায্য করার সুযোগ করে দিয়েছেন আপনি, খোদা আপনার সহায় হন। চির ধরা পাঁজরের জন্য দৌড়াতে পারল না রানা, তা না পারলেও ট্রাইমোটরের কাছে পৌঁছতে 30 সেকেন্ডের বেশি লাগলো না ওর। ফিউজিলেজের ডান পাশে পৌঁছেছে, এই সময় এক ঝটকায় খুলে গেল দরজা। পেশল একজোড়া হাত বেরিয়ে এসে ধরল ওকে, তুলে নিল খুদে কেবিনের ভেতর। আপনি মেজর রানা স্যার? ম্যান্ডারসনকে সন্দেহ হয়েছিল রানার, এই লোকটাকে দেখেও সন্দেহ হলো ওর। বিরহামের ভাইটাই নয় তো? গরিলার মতো শরীর লোকটার, তবে বিরহামের মতো কুৎসিত নয়, চেহারায় শিশুসুলভ একটা সারল্য আছে। হ্যাঁ, স্বাগতম স্বাগতম। বুড়ো ফ্লাইং ফসিলে আরাম করে বসতে মর্জি হোক মেজর রানা। মুহূর্তে পরিবেশটাকে হালকা এবং আনন্দঘন করে তুলল লোকটা। দুনিয়ার সপ্ত আশ্চর্যের একটা, নিশ্চয়ই স্বীকার করবেন মেজর, এই ফসিল নিয়ে রেস্কিউ মিশনে এসেছি। রানার দিকে বিশাল হাতটা বাড়িয়ে দিল সে। আমি ক্যাপ্টেন জেমস র্যাপ। হ্যান্ডশেক করে রানা বলল, তুষারপাত এড়াতে চাইলে আমাদের আর দেরি করা উচিত নয়। ঠিক। রানার নোংরা পোশাক এবং ক্ষতবিক্ষত চেহারা দেখে মনে মনে যাই ভাবুক র্যাপ, মুখে কিছু বলল না সে। আমাদের সাথে কোপাইলট নেই, সিটটা আপনার জন্য খালি রাখা হয়েছে। পথ দেখিয়ে অ্যাক্সিডেন্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সামনের ব্যালকনিতে বসতে চাইবেন ভেবে এই ব্যবস্থা। অ্যাডমিরালকে দুটো জিনিসের কথা বলেছিলাম। জানি। বিস্ময় এবং কৌতুক একাধারে দুটো ভাবের আলো ফুটে উঠল র্যাপের চেহারায়। আমরা টেক অফ করার আগে জিনিস দুটো যাতে জোগাড় করা সম্ভব হয় তার জন্য কড়া সামরিক আইন জারি করে বসেছিলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। ইউনিফর্মের পকেট থেকে একটা প্যাকেট বের করে রানার হাতে ধরিয়ে দিল সে। কিন্তু রহস্যটা কি বলুন তো মেজর রানা? এইরকম একটা পরিস্থিতিতে এক বোতল রাশিয়ান ভদকা, এক প্যাকেট চুরুট, এসব দিয়ে কি হবে? মৃদু হেসে রানা শুধু বলল, ওগুলো আমার দুজন বন্ধুর জন্য। ক্যাপ্টেনের অনুরোধ সত্ত্বেও বসল না সে। ঘুরে দাঁড়িয়ে কেবিনের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে নানা ভঙ্গিতে বসে থাকা 10 জন লোকের মধ্য দিয়ে পথ করে এগোলো। চেহারা দেখে বোঝা যায় এরা সবাই কাজের লোক। সবাই আর্কটিক আবহাওয়ার উপযোগী পোশাক পরে আছে। স্কুবা ডাইভিং, প্যারাসুট জাম্পিং এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নেবার ট্রেনিং পাওয়া লোক এরা। জরুরি পরিস্থিতিতে সার্জারি ছাড়া যে কোনো ধরনের চিকিৎসার জন্য এদের উপর ভরসা রাখা যায়।
এক নজর এদেরকে দেখেই সারা শরীরে উৎসাহ এবং আত্মবিশ্বাসের একটা ঢেউ অনুভব করলো রানা। মাথা নিচু করে দরজা পেরিয়ে ককপিটে ঢুকলো ও। ছোট্ট পরিসর কো পাইলটের খালি সিটে বসলো ও। স্ট্র্যাপ বাঁধা শেষ করে তাকালো পাইলটের দিকে। দেখলো ওর দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বার করে আছে সার্জেন্ট স্যাম চেসম্যান। হাউ ডু ইউ ডু মেজর? বিস্ফোরিত হয়ে উঠল চেসম্যানের চোখজোড়া। গড অলমাইটি, আপনার মুখের এরকম অবস্থা কেন? আবার যদি কোনো কাজে কিফলাভিক এয়ারপোর্টে আপনার কাছে যাই, কফি খেতে দেবেন, তখন শোনাবো গল্পটা। ইনস্ট্রুমেন্ট প্যানেলের দিকে তাকালো রানা। পুরনো আমলের গজ, ইন্ডিকেটর ইত্যাদির সাথে দ্রুত পরিচয় করে নিল। আপনাকে দেখে অবাক লাগছে? একজন জেনুইন ফ্লাইট অফিসারের বদলে আমি একজন সার্জেন্ট কেন চালাচ্ছি প্লেনটা, এই তো? হাসলো চেসম্যান। আমি ছাড়া কোনো উপায় ছিল না মেজর। গোটা দ্বীপে এই মান্ধাতা আমলের বুড়ো পাখিটাকে একমাত্র আমিই সামলাতে পারি। তা যাই বলুন। চোখ বড় বড় করলো সে। পুরনো বুড়ো হলে কি হবে, একদিন যে টিকে আছে সেটা কম কৃতিত্বের কথা নয়, কি বলেন? বিশ্বাস করুন আর নাই করুন, $1 একটা নোট বিছিয়ে দিলে তা থেকে টেক অফ করতে পারে এই বুড়ো, তাতে ল্যান্ডও করতে পারে, আবার তাদের রেস্কিউও ফেরত দেয়। ওকে সার্জেন্ট, কমান্ডে আপনিই থাকছেন। নিন, আকাশে উঠুন। নদীর কিনারা ধরে পশ্চিমে যেতে হবে, তারপর কখন দক্ষিণ দিকে বাঁক নিতে হবে বলে দেব আমি। নিঃশব্দে মাথা ঝাঁকালো চেসম্যান। জায়গার অভাব, কিন্তু 180 ডিগ্রি বাঁক নিয়ে টিন গুসকে ঘুরিয়ে নিতে কোনো অসুবিধে হলো না তার। বাতাস আর ঘাস জমির আরেক প্রান্তের দিকে মুখ করলো প্লেন। এরপর 3টে থ্রটল সামনের দিকে ঠেলে দিয়ে টিন গুসকে ছুটিয়ে দিল সে। পরপর কয়েকটা ঝাঁকি খেলো প্লেন, কয়েকবার কাঁধ হয়ে উল্টে পড়ার উপক্রম করলো। লাফ দিয়ে এগুলো, সেই সাথে বেড়ে গেল ছোটার গতি। তীর বেগে ছুটে আসছে অপর প্রান্তে কাঁটাতারের বেড়া এবং ঘাস জমির শেষ সীমানা। ম্যান্ডারসনের ছোট বাড়িটাকে পাশ কাটিয়ে এলো ওরা। প্লেনের পেছনের চাকা এখনও ঘাস জমি ছেড়ে শূন্যে ওঠেনি। মনে মনে প্রমাদ গুনল রানা, 3 ভাগের 2 ভাগ ঘাস জমি পেরিয়ে এসেছে ওরা। আর কখন টেক অফ করবে প্লেন? আর চোখে সার্জেন্টের দিকে তাকালো ও। দিব্যি হাসি খুশি দেখালো লোকটাকে। শুধু তাই নয়, গুনগুন করে কি যেন গাইছে সে। গানটানি হবে, কিন্তু 200 হর্স পাওয়ার ইঞ্জিনের আওয়াজে কলিগুলো শুনতে পেল না রানা। ভাবভঙ্গি দেখিয়ে এটুকু অন্তত প্রমাণ করতে পেরেছে লোকটা, বিশেষ করে এই প্লেনটা কিভাবে সামলাতে হয় তা সে ভালোই জানে, ভাবলো রানা। আবার আর চোখে একবার তাকালো ও। কন্ট্রোল কলাম সামনে ঠেলে দিল চেসম্যান। টেইল হুইল তুললো ঘাস জমি থেকে, তারপর আবার কন্ট্রোল কলাম পিছিয়ে নিয়ে এলো। আচরণে কোনো রকম ব্যস্ততা নেই, সবই ধীর অলস ভঙ্গিতে সারছে। ঘাসের মাত্র কয়েক ফিট উপর দিয়ে উঠছে প্লেন। এরপর রানাকে বিমূঢ় এবং আতঙ্কিত করে দিয়ে আচমকা প্লেনটাকে শক্ত ঘাস জমিতে নামিয়ে নিয়ে এলো চেসম্যান। প্রচণ্ড একটা ঝাঁকি খেলো প্লেন। কাঁটাতারের বেড়া আর মাত্র 50 ফিট দূরে। রানার আতঙ্ক বিস্ময়ে পরিণত হলো। এবার অলস ভঙ্গি নয়, বিদ্যুৎ গতিতে কন্ট্রোল কলাম নিজের বুকের উপর পিছিয়ে নিয়ে এলো চেসম্যান। লাফ দিয়ে শূন্যে উঠল টিন গুস। সেই লাফেই ওরা কাঁটাতারের বেড়া টপকালো। শূন্যে উঠে সাবলীল গতিতে ছুটে চলল প্লেন। প্রায় নিঃশব্দে একটা হাঁফ ছাড়ল রানা। কোত্থেকে শিখেছেন কৌশলটা? এতক্ষণে চেসম্যানের গানের সুরটা ধরতে পারল রানা। পুরনো একটা ছায়াছবির গান। গানের একটা কলি মনে পড়ল রানার। Those magnificent men in their flying machines. ওকলাহোমার ট্রেনিং ইনস্টিটিউটের একজন ইনস্ট্রাক্টর ছিলাম আমি। তাহলে এয়ারফোর্সের মেকানিক পদে নামলেন কেন? দুঃখের কথা আর কি বলবো। হাসি খুশি মুখে খেদের ভাব ফুটিয়ে তুলতে গিয়ে চেহারাটাকে আরো হাস্যকর করে তুলল চেসম্যান। এইরকম একটা পুরনো পাখি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। গল্পটা বলতে পারি, যদি কথা দেন হাসবেন না। মাথা ঝাঁকালো রানা। একটা ফার্ম হাউসের ওপর এসে দেখে পেট্রোল শেষ। মনে পড়ল টেক অফ করার সময় চেক করতে ভুলে গিয়েছিলাম। তারপর মনে মনে আটকে উঠল রানা। ফুয়েল চেক করতে ভুলে যায়, এ কেমন পাইলট? আর এর উপরে কিনা ভার দেওয়া হয়েছে এতগুলো লোককে উদ্ধার করার। ফার্ম হাউসের উপর দিয়ে কয়েকটা চক্কর দিলাম, তারপর নেমে পড়লাম মাঠে, বলল চেসম্যান। যাক, শেষ পর্যন্ত তাহলে অ্যাক্সিডেন্ট ঘটেনি। ঘটেনি মানে? এই ঘটনায় তো আমার এত কষ্টের ক্যারিয়ার খতম করে দিল। কীরকম?
ফার্ম হাউসের উপর চক্কর দেওয়ার সময় ওখানে যত গরু ছাগলের বাচ্চা ছিল তারা নাকি সব ভয়ে যে যেদিকে পারে ছুটে পালিয়েছিল। আবার তাদেরকে ধরে আনতে সময় লেগেছিল পুরো 3 দিন, তাও নাকি সবগুলোকে খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, ওই ঘটনার জন্য ওই এলাকায় 3 দিন দুধ সরবরাহ বন্ধ ছিল। তাতেই ক্ষেপে আগুন সবাই। শহরের সব লোক আমার নামে আদালতে কেস ঠুকে দিতে চায়, দিতেও, কিন্তু তার আগে আমাকে বদলি করা হয় এখানে। বুঝতেই পারছেন, বদলি করা হয় পাইলট হিসেবে নয়, মেকানিক হিসেবে। গম্ভীর থমথমে হয়ে উঠল রানার চেহারা। গল্পটা শুনে খুব একটা উৎসাহ বোধ করছি না। ভয় পাবার কিছু নেই, তাড়াতাড়ি বলল চেসম্যান। তারপর থেকে টেক অফ করার আগে ফুয়েল চেক আর কাউকে দিয়ে করিয়ে নেই আমি। এ যাত্রায় অ্যাডমিরালকে অনুরোধ করে তিনি প্রথমে বোমার মতো ফেটে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে দিয়ে আমি চেক করিয়ে নিয়েছি। না হেসে পারল না রানা, কিন্তু সেই সাথে প্রসঙ্গটাকে আর বাড়তে দিল না। বলল, আমার মাথা ধরেছে।